নমস্কার, কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার 3 সেট 2 কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন প্র্যাকটিস করছি। প্রথম কোশ্চেনটা দিয়েছে ব্রোমিন দিলে কী হবে। আমরা জানি ডবল বন্ডের মধ্যে যদি আমরা ব্রোমিন অ্যাড করি তাহলে ট্রান্স পজিশনে দুটো ব্রোমিন আসবে। তারপরে অ্যালকোহলিক কোইজ দিলে কী হবে। আমরা জানি ডবল বন্ডের মধ্যে ব্রোমিন আর অ্যালকোহলিক কোইজ দিলে এরা ট্রিপল বন্ড হয়, কিন্তু এখানে কিন্তু এই ঘটনাটা ঘটবে না। তার কারণ রিং কম্পাউন্ডে কখনো ট্রিপল বন্ড হয় না, হলে অ্যাঙ্গেল স্ট্রেংথ কাজ করবে। তাই এখানকার হাইড্রোজেনটা পড়ে এখানে ব্রোমিন বেরিয়ে যাবে, আর এখানকার হাইড্রোজেনটা পড়ে এখানে ব্রোমিন বেরিয়ে যাবে। তাহলে দু জায়গা থেকে ব্রোমিন বেরিয়ে গেলে এটা হবে স্ট্রাকচার। পরের কোশ্চেন দু একটা আসছি। ফ্লোরিন রয়েছে, দেখো এটা CH2H, এটা দেখো CH3O- দিলে কী হবে। দুটো পসিবল প্রোডাক্ট হতে পারে। একটা হলো এইখানকার হাইড্রোজেনটা নিয়ে ফ্লোরিন বেরিয়ে যেতে পারে, তখন হবে CH3 CH2 CH ডবল বন্ড CH2। আর একটা হতে পারে কি, এই মাইনাসটা এই হাইড্রোজেনটাকে নেবে, এই বন্ডটা বেরোবে, ফ্লোরিন বেরিয়ে যাবে, তাহলে CH3 CH ডবল বন্ড CH CH3। এখানে আলফা হাইড্রোজেন দুটো, এখানে ডবল বন্ডের রেসপেক্টে আলফা কার্বন, আলফা হাইড্রোজেন 6টা। এবার ফ্লোরিন যেহেতু একটা ব্যাড লিভিং গ্রুপ, তাই জন্য তখন হফম্যান রুলটা ফলো হবে, অর্থাৎ যার আলফা হাইড্রোজেন কম সেটা হবে মেজর, এবং যার আলফা হাইড্রোজেন বেশি সেটা হবে তোমার কাছে মাইনর প্রোডাক্ট। হফম্যান রুল এখানে ফলো হলো, কথাটা লিখে দিতে হবে যে হফম্যান রুল এখানে ফলো হয়েছে, ঠিক আছে। পরেরটা আসছি। পরের কোশ্চেনটা দেখো, কোশ্চেন নাম্বার 3। এখানে দেওয়া আছে ব্রোমিন আর FeBr3 দিলে কী হবে। দেখো CH3 রেসপেক্টে দুটো CH3 আছে, এর রেসপেক্টে এটা হলো অর্থ, এটা হলো প্যারা। তো ব্রোমিন আর FeBr3 দিলে এই CH3 রেসপেক্টে প্যারা পজিশানে ব্রোমিনটা আসবে। তুমি আর একটা ভাবতে পারতে এই অর্থ পজিশানে আসবে, কিন্তু তখন স্টেরিক এফেক্ট কাজ করতো। তাহলে প্যারা পজিশানে আসলে লেস স্টেরিক এফেক্ট কাজ করবে, তাই জন্য প্যারা পজিশানে ব্রোমিনটা চলে আসবে। কোশ্চেন নাম্বার 4-এ আসছি। কোশ্চেন নাম্বার 4-এ দেখো বলেছে আমায় কি, এটা একটা অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশান। HF দেওয়া আছে, এই ডবল বন্ডটা দিয়ে হাইড্রোজেনটাকে নেবে, নিলে এখানে কী হবে, প্লাস চার্জ তৈরি হবে, যেটা যে কোনো একটা অ্যারোমেটিক কম্পাউন্ড এই ডবল বন্ডটাকে এই প্লাসটাকে নেবে। তাহলে দেখতে কেমন হচ্ছে, দেখতে হচ্ছে এখানে বন্ড, এখান থেকে প্লাস চলে গেছে, এখানকার হাইড্রোজেনটা ব্যাক করবে, তাহলে ব্যাক করে আসলে অ্যারোমেটিসিটি ফিরে পাবে, এবং এইটা হবে তোমার কাছে প্রোডাক্ট। তারপরে কোশ্চেন নাম্বার 5 বলেছে হুইচ কম্পাউন্ড ইজিলি টেক প্রোটন। দেখো খেয়াল করে দেখবে, প্রথম কম্পাউন্ডে CH3 গ্রুপগুলো এবং এইটার সঙ্গে একটা স্টেরিক এফেক্ট কাজ করছে, যেটাকে আমরা খাতায় লিখবার সময় বলবো অর্থ এফেক্ট। এবং অর্থ এফেক্ট থাকবার জন্য এই যে CH3 সঙ্গে যে NHCH3 রয়েছে এইটা আউট অফ প্লেনে চলে যায়, এখন আউট অফ প্লেনে চলে গেলে কি হবে, নো রেজোন্যান্স, কোনো রেজোন্যান্স করতে পারবে না, তাই তো। তার লোন পেয়ার মোর অ্যাভেলেবেল, আর লোন পেয়ার বেশি অ্যাভেলেবেল হলে মোর বেস। এবার দেখো দ্বিতীয় কম্পাউন্ডটার ক্ষেত্রে দেখো এখানে স্টেরিক এফেক্ট হচ্ছে না, তাই লোন পেয়ার যেমন রেজোন্যান্স করা তেমনই রেজোন্যান্স করবে, কোনো অসুবিধা নেই। তাহলে যেহেতু প্রথমটার ক্ষেত্রে রেজোন্যান্স করতে পারছে না, লোন পেয়ার বেশি অ্যাভেলেবেল, তাই বেশি পরিমাণে বেস। পরের কোশ্চেন বলেছে নিউক্লিওফিলিসিটি কোনটা বেশি হবে।
দেখো তুমি যখন একটা অ্যারোমেটিক অক্সাইড নেবে, এই মাইনাসটা রিংয়ের মধ্যে রেজোন্যান্স করছে ঠিকই, কিন্তু দ্বিতীয়টার ক্ষেত্রে মাইনাসটা বেটার ওয়েতে রেজোন্যান্স করছে। বলছি না বেশি রেজোন্যান্স করছে, বেশি কিন্তু এটাই করছে প্রথমেরটা, কিন্তু এখানে রেজোন্যান্সটা ইকুইভ্যালেন্ট রেজোন্যান্স। কী রেজোন্যান্স? ইকুইভ্যালেন্ট রেজোন্যান্স। কিন্তু প্রথমেরটা কিন্তু ইকুইভ্যালেন্ট রেজোন্যান্স করছে না, প্রথমটা কিন্তু বেশি রেজোন্যান্স করছে ঠিকই, বাট দে আর নট ইকুইভ্যালেন্ট। তার মানে প্রথমেরটা ইকুইভ্যালেন্ট নয়। আর ইকুইভ্যালেন্ট নয় বলেই বুঝতে পারছো নিশ্চয়ই মাইনাস চার্জটা বেশি অ্যাভেলেবেল, মোর অ্যাভেলেবেল, নেগেটিভ চার্জ মোর অ্যাভেলেবেল, আর যেহেতু বেশি অ্যাভেলেবেল তার মানে কী হবে? মোর বেসিক হবে। ক্লিয়ার হয়েছে? দুটোর ক্ষেত্রেই রেজোন্যান্স হচ্ছে, ইনফ্যাক্ট প্রথমেরটা বেশি রেজোন্যান্স হচ্ছে, তাই তোমার মনে হতেই পারে যে প্রথমেরটা বেশি রেজোন্যান্স হচ্ছে তাই জন্য মাইনাস চার্জটা কম পাবো, কিন্তু গল্পটা একটু আলাদা। গল্পটা হলো দ্বিতীয়টার ক্ষেত্রে রেজোন্যান্সটা ইকুইভ্যালেন্ট রেজোন্যান্স করছে। এখন ইকুইভ্যালেন্ট রেজোন্যান্সের থেকে ইকুইভ্যালেন্ট রেজোন্যান্স বেশি স্টেবল, এটা বেশি স্টেবল হয়। বেশি স্টেবল হওয়া মানে কি? নেগেটিভ চার্জ বেশি পরিমাণে ডিলোকালাইজড হয়। তাহলে তুলনামূলকভাবে প্রথমটার ক্ষেত্রে ডিলোকালাইজেশন কম হবে এবং নিউক্লিওফিলিসিটি বেশি হবে। কোশ্চেন নাম্বার 7-এ আসছি। বলেছে হুইচ ফর্ম মোর স্টেবল। দেখো এইটার ক্ষেত্রে টটোমারিজম হবে ঠিকই, কিন্তু এর টটোমারিজমের একটু ব্যাপারটা আলাদা রয়েছে। নাম্বারিং করলাম 1, 2, 3, 4, 5। এই 5 পজিশনে যে হাইড্রোজেন রয়েছে সেই হাইড্রোজেনটা এখানে পড়বে, এই বনটা এখানে পড়বে, এই বনটা উপরে উঠে যাবে। অর্থাৎ এটা এখানে পড়লো, এই বনটা উপরে উঠে গেল। তার মানে 1-5 টটোমারিজম হচ্ছে। টটোমারিজমটা কেমন? 1-5 টটোমারিজম হচ্ছে। এবং টটোমারিজমটা হয়ে এটা কি ফর্ম তৈরি করছে? একটা ইনল ফর্ম তৈরি করছে। এবং সবথেকে বড় কথা, এই ইনল ফর্মের এই যে রিংটা, এই রিংটা হলো অ্যারোমেটিক রিং। এই রিংটা কি আছে? অ্যারোমেটিক রিং। তার মানে এই কিটো ফর্ম থেকে ইনল ফর্মে যাওয়ার সময় একটা অ্যারোমেটিক রিং ফর্মেশন এসছে, এবং এই অ্যারোমেটিক রিং ফর্মেশনের জন্য এটা কিটো, তার থেকে ইনলটা বেশি স্টেবল হবে, কারণ এটা অ্যারোমেটিসিটি পাচ্ছে বলে। এবং তোমাকে এটা মেনশন করতে হবে 1-5 টটোমারিজম হচ্ছে। নর্মালি কিন্তু আমরা টটোমারিজম কেমন জানি বলো? আমরা জানি 1-3 জানি। দেখো এরম থাকে, আমরা জানি 1, 2, 3 এরম ধরনের টটোমারিজম জানি 1-3 পজিশনে। বাট হেয়ার ইট ইজ 1-5 টটোমারিজম, অ্যান্ড আফটার টটোমারিজম ইট বিকেমস অ্যারোমেটিক, অ্যান্ড উই নো দ্যাট aromatic compound is more stable. So before it was not aromatic, but after tautomerism it becomes aromatic, so it is more stable. Naturally enol form will be more. So আমরা এটা সেমিস্টার 3 সেট 2 এর কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন প্র্যাকটিস করলাম। পরবর্তী ভিডিওতে সেট 3 আলোচনা করব। ধন্যবাদ।